বাসন্তী অপেরার পক্ষ থেকে সর্বপ্রথম আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সালিয়ারা গ্রামবাসী বৃন্দ এবং শীতলা মাতা পূজা কমিটির সমস্ত সদস্যদের, যারা আমাদের অভিনয় করবার জন্য এরকম একটা মনোরম পরিবেশ এবং মাতৃমন্দির সংলগ্ন একটা আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চ উপহার দিয়েছে। সেই সঙ্গে আমরা কৃতজ্ঞ সর্বক্ষণের সাথী ভাতৃপ্রতিম শুভেন্দু সনবিগ্রহী কার্তিক ধল ও নারায়ণ সামন্তের কাছে। পরম পুরুষ যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা দেবী, সম্মুখে পূজিতা দেবী মা শীতলা ও নাট্যাচার্য গিরিশ ঘোষের রাতুল চরণে প্রণতি জানিয়ে সর্বদেব দেবীর পাদ পদ্মে ভক্তির পুষ্পাঞ্জলি অর্পণ করে উপস্থিত সুধী দর্শক মণ্ডলীর আশীর্বাদ পাথেয় করে শুরু করতে চলেছি কৃষ্ণপ্রসাদ মণ্ডল প্রতিষ্ঠিত, রবীন্দ্রনাথ জানা প্রযোজিত, নিউ বাসন্তী অপেরা পরিবেশিত, হাসি কান্না চুরি পান্না মেশানো এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা পল্লী বধূর ময়লা সিঁদুর। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনা বলিষ্ঠ নট শ্রদ্ধ তরুণ কুমার ভট্টাচার্য, আলো রূপম ইলেকট্রনিক্স, ধ্বনি ইন্দু সাউন্ড সার্ভিস, সাজসজ্জায় আনন্দলোক সাজঘর পটাশপুর, প্রোপাইটার অজিত হাতি, সুর সংযোজনায় সর্বজন শ্রদ্ধেয় কালীপদ পানিগ্রাহী, দল ম্যানেজার স্বপন কুমার মাইতি, স্মারক মন্টুচরণ মাইতি মহোদয়। শীতলা মাতাকে সাক্ষী রেখে আপনাদের আশীর্বাদ পাথেয় করে শুরু করছি নিউ বাসন্তী অপেরা পরিবেশিত কিন্নর কণ্ঠী গায়িকা নায়িকা মিস পঞ্চমী, সুদর্শন নট, গায়ক নায়ক কুমার সোমনাথ ও দুরন্ত খলনায়ক অমিত কুমার অভিনীত এক বাস্তবধর্মী রোমহর্ষক অভিনব পালা প্রযোজনা স্বামী সঙ্গী Oh
মন্দিরের সাক্ষাতে দাদা হিসেবে এটা আমার কত বড় লজ্জা। লজ্জা কিসের দাদা? এইভাবে কি পৃথিবী মন্দিরে এই মেয়েটার সাথে বলতে? জানি জানিস, আমি সব কিছু জানি। জানিস ভাই, কোন এক পারিবারিক কারণে নির্মলা তো আমার শালুককে এইভাবে গোপনে বিয়ে করতে চেয়েছিল। তাই ওদের বিয়ের খবরটা যদি কোনোভাবে তাড়াতাড়ি পৌঁছায়, তাহলে সে হয়তো এই বিয়েতে সমস্যা তৈরি করতে পারে। আর সেই জন্যই বুঝি নির্মলতা তার বাড়ির আত্মীয় স্বজন কাউকে না জানিয়ে চুপি চুপি এই বিয়েটা সে সেরে ফেলেছে। এছাড়া নির্মলাদের যে কোনো উপায় ছিল না রে ছোটদি। কিন্তু আমার যে বড় আশা ছিল রে ঋষি, মহা ধুমধাম করে না হলেও আমার সাধ্য মতো আয়োজন করে আমি আমার তৈরি করে বিয়ে দেবো। কিন্তু আজ সেই আশাটুকু অসম্পূর্ণ হয়ে গেল রে ভাই। দাদা কেন কেন অপূর্ণ থাকবে দাদা? তোমার ছোট বোন শিলুতে রইল, তুমি না হয় ওরে মহা ধুমধাম করে বিয়ে দিও দাদা। দাদা বিয়ে না চাই, এবার বিয়ে করতে আমার বই গেছে। এর বিয়ের জন্য আনন্দ করতে পাওনি বলে কষ্ট হচ্ছে, তাই না শিউলি? তুমি একদম একদম কষ্ট পেও না। আমি নিজের জন্য তোমার জন্য উপযুক্ত পাত্র খুঁজে এনে ধুমধাম করে তোমার বিয়ে দেবো। তখন তুমি না হয় নিজের বিয়েতে প্রাণ খুলে আনন্দ করে নিও। ছোট্ট আনন্দ করলেও এই মানুষটা কি হবে জবাইবু? আমার দুই দিদি এতদিন চার বুকের দুদিকটা ভরিয়ে রেখেছিল, সেই বুকের একটা দিক খালি করতো। আজ আমার বর্তি আপনার সামনে নতুন জীবন করতে যাচ্ছে। এরপর ছোটটি যখন ওই বুকের আরেকটা দিক খালি করে চলে যাবে, তখন এই মানুষটার কি হবে আপনারা বলতে পারেন? তুমি তো আছো ভাই, তুমি কি পারবে না দাদার খালি বুকটাকে আবার নতুন করে ভরিয়ে তুলতে? আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না রে ভাই। আমি আমার এই ভাঙা চোরা বুকটাকে পাষাণ করে দেবো। বুকটার উপর কোনো দুঃখ কষ্ট বেদনা আজর কাটতে পারবে না রে ভাই। দাদা দাদা কেন কেন? কিন্তু নয়, এটাই তো প্রকৃতির অলিখিত নিয়ম। দাদা মেয়েগুলো তো জানি মা বাবা ভাই বোন সবাইকে অন্ধকারে ডুবিয়ে অন্যের সংসারে সুখের আলো জ্বালাতে জন্মায় রে বউ। দাদা দুঃখ করো না দাদা, তুমি একদম দুঃখ করো না। দেখে নাও দাদা, দেখে নাও, আমি না রোজ দুবেলা ফোন করে আমি তোমার খবর নেব দাদা, আমি খবর নেব। চলো প্রতি মাসে আমরা এসে আপনাকে দেখে যাব দাদা। শিউলি তোমরা যেন আর মন খারাপ করো না। আমি জানি দিদির জন্য তোমাদের একটুখানি কষ্ট হবে। কষ্ট কিসের কষ্ট জামাই বাবু? আমার তো আজ বড়ই আনন্দ হচ্ছে। আমার একমাত্র দিদির বিয়েতে আজ আমার প্রাণ খুলে হাসতে প্রাণ খুলে এই হতভাগী একদম কাঁদবি না বলছি, একদম কাঁদবি না। তোরা যদি এইভাবে কাঁদিস তাহলে আমি বীর সব ছেড়ে ফেলে দে, আমি তোদের সঙ্গে আবার ফিরেই যাব না। দাদা রে বলটা আজ খবর কথা বলতে লেগে বল, কারণ এই নির্মল যায় মা কনক দুর্গার মন্দিরের সাক্ষাতে তো সেদিকে সিঁদুর পরিয়ে দিয়েছে দাদা। তাই তো ওই নির্মলের হাত ধরে তোকে আজ দাদা ওর সংসার করতে হচ্ছে দাদা। বরং আমাদের এখন বাড়ি ফিরতে হবে। তাই যান দাদা, আমরা আপাতত হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আজকে রাতের ট্রেনে ওই মুম্বাই চলে যাব। মুম্বাই তাই যাও ভাই, তাই যাও। এখান থেকে বাড়ি ফিরতে আমাদের অনেক সুবিধা হয়ে যাবে, তাই না? আমরাও আর তৈরি করতে চাই। চলে আয় বোন শিউলি। শিউলি
স্বর্গীয় ভালোবাসাকে পাথেয় করে দুজন দুজনার হাত ধরে আবার নতুন জীবনের পথে এগিয়ে যাব। এসো শালুক, এসো। You are not arrested. কে? কি পুলিশ? Yes! আমি লোকাল থানার ওসি বংশীবদর বাস। এলাকার চিটকে চোর থেকে অল্লাহর ওয়ান ডন সবার আমি ত্রাস। আর আমি হলাম হাবিলদার হরিহরণ হালদার। আমি রুল ধরে তোমাদের মতো স্ক্রিন হওয়ার প্রধান। ওকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তোলো। না, না। কেন স্যার কেন? আমার স্বামী কি অপরাধ করেছে? বলুন কি অপরাধ করেছে? তাহলে শুনুন ম্যাডাম, ভদ্রলোক ভেবে যার গলায় আপনি বড় বল্ল তুলে দিয়েছেন সে আসলে ভদ্রতার মুখোশধারী এক ভয়ঙ্কর শয়তান। হ্যাঁ ম্যাডাম, আপনার আগে আরো 4টে মেয়েকে বিয়ের টপ দিয়ে ফাঁসিয়েছে। তারপর তাদেরকে হোটেলে তুলে নিয়ে গিয়ে কয়েকটা রাত ফুর্তি করে বিদেশে বিক্রি করে দিয়েছে। এবং আজ আপনাকেও কোনো একটা নারী পাচার চক্রের হাতে তুলে দেওয়ার প্ল্যান করছিল। গোপন সূত্র মারফত খবর পেয়ে তাই আমরা ওকে অ্যারেস্ট করতে এসেছি। বিশ্বাস করো, বিশ্বাস করো শালু, এসবই ওদের বানানো গল্প। আমার মনে হয় এরা ষড়যন্ত্রের মিথ্যে ফাঁদে জড়িয়ে আমার সর্বনাশ করতে চাইছে। ধরা পড়ার সময় এমন কথা বলার ফলে সবাই চালু। তারপর 2-4 গাল পুলিশের ডান্ডা খেলে সব অপরাধ গড় গড় করে স্বীকার করে নেয়। হাবিলদার, চলে এসো চালু শোনা। খবরদার বলছি, খবরদার। কি ভেবেছেন আপনারা? বলুন, আপনারা কি ভেবেছেন বলুন তো? একটা নির্দোষী মানুষকে দোষী প্রমাণ করার জন্য আর আপনাদের ওই পুলিশি ক্ষমতা জাহির করছেন। কখনো না, আমি তা হতে দেব না। ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন বলছি। ছাড়ুন, ছেড়ে দিন। নির্মম গুন্ডামির খবর আজ আমার পেপারের ফার্স্ট হেডলাইন। থানায় বিচার চাইতে আসে কোনো নির্যাতনের প্রতি আইন রক্ষকের অশ্লীল কটূক্তি বা নিরপরাধ কোনো যুবককে থানার লকআপে পিটিয়ে মেরে ফেলাই নয়, পুলিশি বেপরোয়া পুলিশ শাসন ব্যবস্থায় যে আজ পথে ঘাটে অব্যাহত, এটাই তার জ্বলন্ত নিদর্শন। আই এম রিপোর্টার আবির সান্যাল। হ্যাঁ, আমি রিপোর্টার। আজকের এই রিপোর্ট যদি দেশের জনগণের সামনে ছড়িয়ে দেই আর এই রিপোর্ট দেখে বিক্ষিপ্ত জনগণ প্রতিবাদের সুর তুলে আপনাদের থানাও ঘেরাও করতে ছুটে আসে, আরে আপনাদের মতো পুলিশের দল থানার টেবিলের তলায় ফাইল চাপাকে মাথা লুকোতে চাইলেও আপনারা রেহাই পাবেন না। একই নির্মাণ আমি তো দেখুন লক্ষ্যই করিনি তোর হাতে হ্যান্ডকাপ আর পুলিশের হাতে মার খেয়ে ওই অজ্ঞান হয়ে পড়ে থাকায় ভদ্র মহিলা আমার স্ত্রী আমি। নির্মাল্য আজই আমাদের বিয়ে হয়েছে। আরে এই অফিসার বিনা দোষে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চাইছে। বিশ্বাস কর ভাই, আমি কোনো অপরাধ করিনি রে ভাই, অপরাধ করিনি। নির্মাল্য সেটা তো আদালতেই প্রমাণ হয়ে যাবে। হাবিলদার, ওকে নিয়ে চলো। চলে এসো। দেন এবার যাত্রার উপর যা খুশি পরোয়ানা চাপিয়ে দিয়ে যাকে তাকে আপনারা অ্যারেস্ট করতে পারেন না। ওকে যে আপনারা অ্যারেস্ট করছেন তা আপনার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে তো? ওয়ারেন্ট আছে? তা আপনি কি ভেবেছেন রিপোর্টার? ঢাল তরোয়াল হিন্দ ইসলাম সর্দার সাজা আমি এই লড়াই নেমেছি। এই দেখুন অ্যারেস্ট ওয়ারেন্ট। মাই গড, কি কি দেখলি রে আবির? কি লেখা আছে এতে? বল আবির, বল কি লেখা আছে ওতে? আই এম সরি
তোর তোর স্বামীর তো আমি ছাড় রক্ষা করতে পারলাম না। আমি কয়েকটা তীরের জন্য হলেও তোকে জেলে যেতে হবে রে ভাই। আমি তবে ভাবিস না নির্মল্য, আমি কথা দিচ্ছি, বন্ধু হয়ে আমি প্রমিস করছি, যত শীঘ্র সম্ভব আমি জেল থেকে জামিনে মুক্ত করে আনবো। ওই আমি যে কদিন আমি জেলে থাকবো সে কদিন আমার শালুকের কি হবে রে? আমি কার কাছে আমার শালুককে? নির্মল্য, আমি তোর কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, বন্ধু হয়ে যে কটা দিন আমি জেলে থাকবো সেই কটা দিন তুই আমার স্ত্রীকে তোর বাড়িতে থাকতে দে। আমার আমাকে এই অনুরোধটুকু রাখ ভাই, আমার এই অনুরোধ। অনুরোধ করছিস কেন নির্মল্য? বল বন্ধুত্বের দাবি, এই আমি তোকে ছুঁয়ে কথা দিলাম। তুই ফিরে না আসা পর্যন্ত তোর স্ত্রীকে আমি যথাযোগ্য মর্যাদায় আশ্রয় দেব রে বন্ধু। ঠিক আছে, এবার চলে এসো। আর একটু সময় দিন স্যার, আর একটু সময় দিন। আমার স্ত্রী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে, তার জ্ঞান ফেরা পর্যন্ত আমাকে তার পাশে একটু থাকতে দিন স্যার। তার কাছে ওসব ফালতু আবদার করে কোনো লাভ নেই। তারপর বলবে স্ত্রীর সাথে ফুল সজ্জাটাও সেরে নিতে নেই। বিদায় আমি। হাবিলদার, নিয়ে এসো ওকে। বিদায় আমি। আমার শালুককে তুই দেখিস, আমার শালুকের যেন কষ্ট না। বিহঙ্গরে দিগন্তে তোর পাখা মেলেনে কুলায় থাকা তো সইল না, কুলায় থাকা তো সইল না। মিছে গান শুনে তো দিল কাটালি, ভুল স্বপ্নে দু চোখ শুধু ভরিয়ে গেলি। মিছে গান শুনে তো দিল কাটালি, ভুল স্বপ্নে দু চোখ শুধু ভরিয়ে গেলি। সাধের ঘর দিলি ভুলে সজন বলে কেউ রইল না, সজন বলে কেউ রইল না, সজন বলে কেউ রইল না। না, কষ্ট পাবে কেন নির্মল্য? তুই কোনো চিন্তা করিস না রে। তো আমি প্রমিস করছি, আমি তোর বউকে যথাযোগ্য মর্যাদায় আমি আমার বাড়িতে আশ্রয় দেব বন্ধু। আমি তোমার বাড়িতে আশ্রয় দেব। ওই তো ভদ্র মহিলার জ্ঞান ফিরেছে। আমি কোথায়? আমার হাতে শাখা, আমার গলায় ফুলের মালা, সেদিকে সিঁদুর। তবে কি আমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে, নিশ্চয়ই আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু আমি এখানে একা কেন? আমার বর কোথায়? আমার বর কোথায় গো? আমার বর কোথায়? এই যে আপনি মানে তো তুমি। আচ্ছা তুমি কি আমার বর? না, তুমি ভুল করছো, আমি আপনার কেউই নই। কেউ নয়? তুমি আমার কেউ নয়? তাহলে তুমি তো আমার হাতে
হাতে শাখা পরিয়ে দিয়েছো, আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছো। তুমি তুমি আমার আমার কথাটা শুনুন, আপনার জীবনে একটা চরম বিপর্যয় ঘটে গেছে। আপনার স্বামী না না, তুমি 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 হ্যাঁ তুমি তুমি আমার পাশে থাকতে আমার কোনো বিপর্যয় হতে পারে না। আচ্ছা আচ্ছা, তুমি এমনি করে আমার পাশে পাশে থেকো, দেখবে আমার সব সব বিপর্যয় কেটে যাবে। আর কখনো এমন করবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি আমার কেউ নয়, তবু আপনি আমার বাড়িতে থাকবেন শুধুমাত্র আশ্রিতা হয়ে। না না না, আমি কারো আশ্রিত হয়ে থাকতে চাই না। আমি কারো আশ্রিত হয়ে থাকতে চাই না। তুমি তুমি যখন আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাও না, তাহলে এই জীবন আমি কিছুতেই রাখবো না। এই জীবন আমি শেষ করে দেবো। আমি শেষ এই কি করছো? অবশ্যই অপরাধ নিও না ঠাকুর, আমায় ক্ষমা করে দাও তো, আমায় আমি কিছুতেই ক্ষমা করবো না। আমার শাশুড়ি আর ওই শ্বশুরটার ওই ন্যাকামো বুড়ো বাম দিতে বলে কিনা আমাকে শুধু পদে পদে অসম্মান করে। ওই গাইয়া গাইয়া শাশুড়িটা আমাকে পদে পদে অসম্মান করে বলে। আজ বৃহস্পতিবার, তাই গিন্নিমা বললেন নির্জলা উপোস থেকে মা লক্ষ্মীর আরাধনা করবে, মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকবে। এই থামা, মহালক্ষ্মীর পদচিহ্ন আঁকবে। এই শোনো, ওসব করতে আমার ভয় হয়ে গেছে। তা বললে কি হয় গো বৌদিমণি, তুমি হলে এ বাড়ির গৃহলক্ষ্মী, আর গৃহলক্ষ্মীকেই তো এইসব কাজ করতে হয়। একদম জ্ঞান দিবি না, একদম জ্ঞান দিবি না। যেমন ঘর তেমনি তার চাকর, যেন সবাই জ্ঞান দিতে ওস্তাদ। বৌদিমণি, তুমি আমাকে চাকর বললে? চাকরকে চাকর বলবো না কি মাস্টার বলবো? অবশ্য তোমার যা কথাবার্তা ছিলি না, তুমি মাস্টারের উপর মানে একেবারে পণ্ডিত মশাই। পণ্ডিত না হলেও এ বাড়ির কেউ কখনো আমাকে চাকর বলে বিদ্রুপ করেনি গো বৌদিমণি। তাই নাকি? এ বাড়ির সবাই আমাকে এ বাড়ির একজন বলে মনে করতো। তাই বুঝি? হ্যাঁ গো বৌদিমণি, তাই তো আমি একটা সময় ভুলেই গেছিলাম যে আমি এ বাড়ির চাকর। আমার এই আসল পরিচয়টা করিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বৌদিমণি, তোমাকে অনেক ধন্যবাদ। এতটা ইমোশনাল হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কি বলতে এসেছিলে সেটাই বলো। তোমাকে বলার মতো আমার কিছু নেই গো বৌদিমণি। কিচ্ছু নেই? কি করে থাকবে? এই চাকর কি কখনো তার মনিবকে আর বাড়িয়ে কিছু বলতে পারে? মনি? হ্যাঁ গো বৌদিমণি, আচ্ছা আমি একটা নতুন মনিব পেয়েছি, যে মনিবের কাছে আমার মতো এই চাকরে শুধুমাত্র মাথা নিচু করে হুকুম তামিল করা মানা, কিন্তু মানায় না, কিন্তু মানায় না। রাজকিটা দিল আমার মাথাটা ধরিয়ে। ওই বুড়ো শ্বশুরটা ওকে মাথায় তুলে রেখেছে। তার কথা আর কি বা বলবো, সব সময় যেন জ্ঞানের জাহাজ বলে বৌমা এটা করো না ওটা করো না। আর এই বাড়িতে কোনো হিন্দি গান নাচ হবে না। গান যদি গাইতে হয় তোমাকে গাইতে হবে হয় কীর্তন, না হলে ভজন। আরে আজকালকার দিনে এই সমস্ত গান কেউ শোনে নাকি? আজকালকার দিনে সবাই এই সমস্ত গান শোনে।
অসাধারণ। কি হলো বাবা? কীর্তন আর ভজনের ভক্ত হয়ে এতদিন যে হিন্দি নাচ গান আপনি ঘৃণা করে আসছেন, সেটা আজ আবেগে মুগ্ধ হয়ে শুনে আপনি হাততালি দিচ্ছেন বাবা। আমার এই হাততালি কিন্তু কোনো আবেগ বা প্রশংসার পুরস্কার নয়। তোমার এই লঘু সঙ্গীত গাওয়া লঘু যুদ্ধের প্রতি আমার ঘৃণার চাপে টাকা। থামান! একটা কথা মনে রাখবেন, গুরুজন বা সম্মানীয় ব্যক্তি হলে এমনি এমনি কিন্তু সম্মান পাওয়া যায় না, সেটা সম্মানটাকে অর্জন করতে হয়। জীবনে আমি অনেক সম্মান সঞ্চয় করেছি বৌমা, তাই জীবনের এই শেষ প্রান্তে এসে আমি কারো কাছ থেকে তেমন কিছু সম্মান আশা করি না। বাবা, কিন্তু তোমাকে যে এখনো জীবনের অনেক পথ অতিক্রম করতে হবে বৌমা, সেই দীর্ঘ জীবন যাত্রার পথে নিজেকে এইভাবে অসম্মানের অন্ধকারে নিক্ষেপ না করে সম্মানের উজ্জ্বল আলোয় নিজেকে আলোকিত করবার চেষ্টা করবে। তাহলে দেখবে আত্মতৃপ্তিতে মনটা একেবারে ভরে উঠবে। আত্মতৃপ্তি, আমি নিজেকে তৃপ্তি করে থাকা, তাই হবে, নিশ্চয়ই হবে। তখন আমার নিশ্চয়ই আত্মতৃপ্তি, মানে নিজে আমি যা খুশি তাই করব। নিশ্চয় করবে বৌমা, তুমি ঘরে এবাড়ির গৃহলক্ষ্মী, এ বাড়ির মঙ্গল কামনায় তোমার যখন যা প্রয়োজন হবে তোমাকে তাই তাই করতে হবে। তাই নাকি? তা এখন আমাকে ঠিক কি কি করতে হবে? আজ বৃহস্পতিবার, তুমি সন্ধ্যায় মা লক্ষ্মীর সামনে লক্ষ্মীর পাঁচালি পড়বে। কি বললেন? আমি লক্ষ্মীর পাতালি করবো? হ্যাঁ বৌমা, আমি খোকাকে বলে তোমার জন্য একটা নতুন গরদের শাড়ি আনিয়েছি। তোমার ওই পোশাকটা ছেড়ে ওই ঠাকুর করে রাখা গরদের শাড়িটা পরে এসো। আচ্ছা মা, আপনি ঠিক আমাকে কি কি মনে করে বলুন তো? আমি কি আপনাদের মতো সেকালের গাইয়া নাকি? মানে আইবেন, আমি কি ওই সমস্ত পুরনো কুসংস্কারকে বিশ্বাস করি? নেবে বৌমা, নেবে। একটা বাঙালি পরিবারের গৃহবধূ হয়ে যখন তুমি জীবন শুরু করেছো, তখন সেই বাঙালি পরিবারের সনাতনী সংস্কার, রীতি নীতি, আদর্শ সবকিছু মেনে নেবে। সনাতনী ধর্ম, আদর্শ, নীতি, রীতি, সনাতনী সংস্কার। হ্যাঁ বৌমা, তুমি যেগুলোকে কুসংস্কার বলে মনে করো, সেগুলোই আমাদের সনাতনী হিন্দু ধর্মের সংস্কৃতির আধার। বাট আমার কাছে ওগুলো বোঘাট। শিক্ষা সংস্কৃতি কখনো পুরনো হয় না বৌমা। তা যদি হতো তাহলে আমার মা ঠাকুমার মতো তোমার এই শাশুড়িও আজও সেই শিক্ষাকে আঁকতে পারত না। আমার আজও মনে পড়ে, জানো, আমার শাশুড়ি মার ইচ্ছায় আমি প্রথম যেদিন লাল পেড়ে গরদের শাড়ি পরি, কপালে একটা মস্ত বড় সেঁদুরের টিপ পরি, ঠাকুর ঘরে ওই প্রসাদের থালি নিয়ে আমার শ্বশুর মশাইকে প্রসাদ দিতে গেছি, সেদিন উনি আমাকে দেখে আবেগে আনন্দে বৌমা বলে না ডেকে আমাকে শুধু মা বলে ডেকে জড়িয়ে ধরে বলেছিলেন, মা গো, আমি তোমার মাঝে আমার সত্যিকারের মাকে ফিরে পেলাম। আমিও যে তোমার মাঝে আমার হারানো মাকে খুঁজে পেতে চাই বৌমা। তুমি কি পারো না তোমার ওই অশ্লীলতার সাজগুলো খুঁজে পেলে নিজেকে আমার দেবী মায়ের আসনে বসিয়ে নিতে? কি কি বললেন? তোমার পরনে থাকবে সেই লাল পেড়ে শাড়ি, লাল পেড়ে শাড়ি, কপালে চাঁদের মতো উজ্জ্বল সিঁদুরের টিপ, চাঁদের মতো উজ্জ্বল সিঁদুরের টিপ, পূজারিণী মধুর সাজে পূজারিণী মধুর সাজে তুমি গাইবে আমার সংসারে মঙ্গল গীত। মঙ্গল দীপ দিলে অন্ধকারে দুচোখ আলোয় ভরো তবু যারা বিশ্বাস করে না তো নিহত, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল গীত
দাসী তব মুখ পানে মুগ্ধ নয়নে অপলক চেয়ে থাকি সাধ হই মোর শুধু বারে বারে মা বলে ডাকি। বৌমা, আর কখনো আপনারা আমাকে মা বলে ডাকবেন না। ওইসব মাটা আমার একদম ভালো লাগে, আমি একদম পছন্দ করি না। সে কি বৌমা, বিয়ের পর যেসব মেয়েরা সৌভাগ্য লাভের আশায় আকুল আগ্রহে প্রতীক্ষা করে, সেই মেয়ে হয়ে তুমি কিনা বলছো তুমি মা হতে চাও না? আমি এখনই মা হয়ে গেলে আমার যে সব শেষ হয়ে যাবে। আমি আমার এই জীবনটাকে উপভোগ করতে চাই। তাছাড়া আমি যদি এই বয়সে মা হয়ে যাই, আমার শরীরে দৌড় যদি কমে যায়, আপনার ছেলে আমার প্রতি আকর্ষণ যেই কমে যাবে। জানো জানো বৌমা, আমাদের একটা নাতি কিংবা নাতি হবে, তাকে নিয়ে আমরা সারাটা দিন হই হুল্লোড় করবো। তাকে আমরা কোলের পিঠে করে মনের মতো মানুষ করবো। আমি নিজে তাকে বর্ণ পরিচয় শেখাবো সন্ধ্যা, আমি শেখাবো অজগর আসছে তেলে আপনি খাবো পেড়ে। ভয়ে মরে দীর্ঘায়িতে ঈগল পাখি আছে ঘরে। আমার ছেলে তারপর শেখাবো এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডল। বলছি তো শুনুন, যদি বাচ্চা কাচ্চা আমি নেই, আমার ছেলে কিন্তু ওই এ ফর আপেল, বি ফর বল এগুলো শিখবে না। শিখবে আধুনিক যুগের আধুনিক বর্ণ পরিচয়। হ্যাঁ, এটা হলো কম্পিউটারের যুগ। এই হাইটেক কম্পিউটারের যুগে সবকিছু হলো ডিজিটাল। আর এই ডিজিটাল ইন্ডিয়ায় ডিজিটাল রেশন কার্ড আর আধার কার্ডের মতো হয়তো আধুনিক শিক্ষার সিলেবাসটা ডিজিটাল হয়ে যেতে পারে। আর তখনকার ওই বৌদির বাচ্চা কাচ্চারা পড়বে এ ফর অ্যান্ড্রয়েড, বি ফর ব্লুটুথ, সি ফর কম্পিউটার, আর ডি ফর ডাউনলোড। তারপর ডি ফর ইমেল, এফ ফর ফেসবুক। তাই না রে ববি? হ্যাঁ বাবা, আমি সেই সব হাইটেক বাচ্চাদের জন্ম দেওয়ার জন্য কোনো বাবা মায়ের প্রয়োজন হবে না, কম্পিউটারই সেই সব বাচ্চাদের জন্ম দিয়ে দেবে। আমি কিন্তু ওইসব কম্পিউটার মার বুঝি না। এবার আবির বাড়ি ফিরে তাকে আমি বলবো, কি বলো মা, ওই বাজার থেকে একটা হাইটেক কম্পিউটার বাচ্চা কিনে আনতে। চুপ করে হতভাগা। তাকে আমি বলবো, ওরে আবির, অনেক দিন থেকে তো এই সংসারটা বড্ড খালি খালি মনে হচ্ছে, তাই এই সংসারটাকে ভরিয়ে তুলতে তুই আমাদের জন্য একটা নতুন অতিথি এনে দে বাবা। এনেছি তোমাদের সবার জন্য আমি একটা নতুন অতিথি নিয়ে এসেছি। অতিথি? এ হলো শালুক, আর শালুক এ হলো আমার বাবা এবং মা। বাবা, আমার প্রণাম নিন বাবা। থাক মা, থাক। মা, আমি কিন্তু আপনাকে মা বলেই ডাকবো, তাই দেখো বাচ্চা। আর এ হলো আমার ভাই কবির, আর এই দেখো মহিলা। এই নতুন অতিথিকে, তোমার এই নতুন অতিথিকে দেখে মনে হচ্ছে সেই বাচ্চা সদ্য বিয়ে হয়ে বিয়ের মণ্ডপ ছেড়ে এখানে চলে এসেছে। তা ও তোমার কে হয়? আমি ওনার স্ত্রী। হ্যাঁ, আজই কনক দুর্গার মন্দিরে আমাদের বিয়ে হয়েছে। না, আমি কি শুনলাম সন্ধ্যা, যে আবিরকে নিয়ে আমরা এতদিন গল্প করে এসেছিলাম, সেই আবির কিনা আজ আমাদের কাউকে না জানিয়ে আবার একটা বিয়ে। ছি 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 ছি, কাজটা একেবারে ঠিক করলি না বাবা, বাড়িতে বৌদি থাকতে। বিশ্বাস কর, আমি কোনো অন্যায় করিনি, ও আমার স্ত্রী নয়। চুপ কর কুলাঙ্গা। বাবা, মা গো, তুমি আমাকে বুঝলে মা? মনে হয় আমি কোনো অন্যায় করতে পারি? পারি নয়, পেরেছিস। তাই তো আজ আমার মনে হচ্ছে তোর মতো সন্তানকে গর্ভে ধরে আমি মহা ভুল
তোমরা সবাই আমাকে ভুল বুঝলেও আমি জানি এই মেঘলা কখনো আমায় ভুল বুঝবে না। মেঘলা, আমাকে আরো ভালো করে জানো। তুমি তোমার ভালোবাসার গোষ্ঠী পাথরে যাচাই করে তবে তো তুমি তোমার স্ত্রী স্বামী হওয়ার স্বীকৃতি দিয়েছিলে। সেই অন্তর তুমি আমার পাশে থেকো। কেন কেন তুমি আমাকে ঠকালে? কি পাও তুমি আমার কাছে? বলো, কি পাও তুমি আমার কাছে? তোমার তো আমার থেকে ও বেঁচে সুন্দরী। তোমার জন্য যে আমি একটা সুখের সংসার চালিয়ে বসে আছি, আর তুমি কি না? তুমি ভুলে যেতে পারলে। আমি কোনো কিছুই ভুলিনি মেঘলা। আসলে আসলে শালো আমি কিছুতেই বিয়ে করতাম না। তাছাড়া যা হবার তো তা হয়ে গেছে। অনেক সংসারেই তো দুটো স্ত্রী থাকে। তাছাড়া আমরা কি পারি না আমাদের এই স্বামীকে ভাগাভাগি করে নিয়ে সংসার করতে? কখন না, আমি আমার স্বামীকে কারোর সঙ্গে ভাগাভাগি করবো না। আমি শুধু আমার স্বামী। আমার কথাটা শোনো। কি বোঝাবো রে দাদা? খুব তো তুই নিজেকে চরিত্রবান মহাপুরুষ বলে অহংকার করতি। তুই নাকি একজন নিষ্ঠাবান সাংবাদিক। সত্য এবং সুস্থ সংবাদ পরিবেশন করা নাকি তোর একমাত্র কর্তব্য। তা পারবি তো? আজকের তোর এই ঘৃণ্য চরিত্রের কলঙ্কিত কাহিনী তোর ওই সংবাদপত্রের পাতায় প্রকাশ করতে। এই যে বাবা মা, আপনারা তো এতদিন বলে এসেছেন আপনাদের সবকিছু নাকি খুবই সুন্দর, আপনাদের ছেলেদের নাকি সৎ আদর্শ দিয়ে মানুষ করে গড়ে তুলেছেন। তা আমি জানি, তা এটাই বুঝি সৎ চরিত্রের নিদর্শন। জানি না বৌমা, আমি কিছুই জানি না। আজ জীবনের শেষ প্রান্তে এসে আমার মনে হয়েছে আমার শিক্ষা ভুল বাবা, আমার আদর্শ ভুল বাবা। শিব করতে গিয়ে এতদিন শুধু আমি একটা বাদল করেছি। বাবা, তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি একটা চুপ করো। আমরা বেঁচে থাকতে ও কখনো এ বাড়িতে দুটো স্ত্রী নিয়ে সংসার করতে পারবে না। হয় ওই মেয়েটাকে তাড়াতে হবে, নয়তো এই বাড়িটাই ছেড়ে চলে যেতে হবে। জানিয়ে গেল। আমাকে বাড়ি ছেড়ে কোথাও যেতে বলবেন না। আপনারা ছাড়া আমার যে পৃথিবীতে আর কেউ নেই। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যা বলবেন আমি তাই শুনবো। আপনাদের বাড়ির এক কোণে পড়ে থাকবো, আপনাদের বাড়ির একটু কাটা খেয়ে আমি চাকরানির মতো জীবন যাপন করবো। আপনারা না চাইলে কোনোদিন আমি বাড়ির বউয়ের মর্যাদা চাইব না। আমি চরিত্রহীন, আমি লম্পট। এতদিনে তোমরা আমায় এই চিনলে বাবা? আমি মাগো, আমি হয়তো তুমি আমায় ভুল বুঝলে মা। একজন অপরিচিত অসুস্থ ভদ্র মহিলার কথা বিশ্বাস করে আমাদের এতদিনের বিশ্বাসটা এত সহজে আছে অস্বীকার করতে পারলে? আমি তার মানে কি তুমি বলতে চাও এই মেয়েটা মিথ্যে বলছে? ওকে তুমি বিয়ে করনি? না, আমি ও আমাদের
আমাদের কোনো বিয়েই হয়নি। বিয়ে হয়নি? আমি- তাহলে তাহলে কেউ ও আমার বিবাহিত স্ত্রী নয়, ও আমার আশ্রিতা। কিন্তু আমার তো মনে হয় না গো না, তুমি এমন কথা বলো না। আমি বুঝতে পেরেছি, আমি সবই বুঝতে পেরেছি। আমি জানি তোমার বাবা মায়ের রাগ ভাঙাতে তুমি আমাদের সম্পর্কটাকে অস্বীকার করতে চাইছো। সারা তুমি সব কথা জানো না বলে এই সব কথাগুলো বলছো। আমি আজও বলছি, তুমি আমার কেউ নয়, তুমি শুধু আমার আশ্রিতা। আমার মনে হয় তুমি মিথ্যে বলছো। এই আশ্রিতার আড়ালে তোমাদের যে গোপন সম্পর্কটা আছে সেটা তুমি অস্বীকার করতে পারো। তুমি এই আশ্রিতার নামে গোপন সম্পর্কটা চালিয়ে যেতে চাইছো। ও যদি তোমার কেউ নয় হয় তাহলে এক্ষুনি এই মুহূর্তে ওকে এক্ষুনি এই বাড়ি থেকে তুমি তাড়িয়ে দাও। দেখলে তুমি, বৌমা তো ঠিক কথাই বলেছো। আমি যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই সে কেন বা সে এতদিন ধরে আমাদের এই বাড়িতে থাকে? বাবা, ওকে চলে যেতে বলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। ওকে নিয়ে যখন তোমাদের এত অশান্তি, তখন ওকে আমি এখান থেকে চলে যেতে বলছি। না না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। এই স্বামীর সংসার ছেড়ে আমি কোথাও যাব না। প্লিজ তুমি আর সিক্রেট করো না। চেয়ে দেখো আমাদের বাবা মায়ের আছে এতদিনের বিশ্বাসটা আছে চুরমার হয়ে যেতে বসেছে। আমার প্রতি আমার স্ত্রীর ভালোবাসা আজ মুঠো ঘৃণা হয়ে ঝরে পড়েছে। তাই বলছি, দয়া করে এখান থেকে চলে যাও। কোথায় যাব? কোথায় যাব তুমি বলতে পারো? তুমি ছাড়া এই পৃথিবীতে আমার যে কেউ নেই। বাবা, আপনারা দয়া করে আমাকে এই বাড়িতে থাকতে দিন, আমাকে থাকতে দিন। দিদি দিদি, আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, আমাকে বোন বলে মনে করে আমাকে এই বাড়িতে একটু জায়গা দাও, আমাকে থাকতে দাও। তুমি দয়া করো। দয়া মায়া বলে কিচ্ছু নেই। চলে এসো। যাব না, দরকার হলে আমি এই বাড়িতে মাথা কুটে মরবো, তবে বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। রাস্তায় গিয়ে মরো। এসো। আমি বন্ধু হয়ে তোকে আমি হাত জোড় করে অনুরোধ করছি, যে কটা দিন আমি জেলে থাকবো সেই কটা দিন তুই অন্তত আমার স্ত্রীকে তোর বাড়িতে থাকতে দে। আমার এই অনুরোধটুকু রাখ ভাই, আমার এই অনুরোধটুকু রাখ। পারলাম না। এখানে বাচ্চার কারণে আমি শালুককে বাড়ি থেকে তাড়াতে পারলাম না। তোমরা আবার কেউ আমার অপরাধ নিও না। অপরাধী তোমারই আমার কথাটা বলো। আমার আর এই প্রেমিক তখন যে কথাটা জানতে পারি, তখন এই বাচ্চাটাকে সেই অবস্থায় কুমারী মায়ের পেতে লাথি মারি। কিন্তু হায় হই বাচ্চাটা মায়ের পেটের ভেতর অথন্তরায় কত পেটে পেটে একদিন ওই ঘোর অন্ধকারের মাঝে লুকিয়ে বাচ্চাটা মায়ের বড় হয়ে ঠিক মতো দাঁড়াতে পারো না।
ভাগ্য অনেক। ওই তো তাহলে তোর অপরাধের মাঝে আমার ধর্ম বলেই বোধ হয় রোজ কোনো না কোনো অপরাধ না করলে আমি জানতে পারি না। লাগে আমার পুরো চরিত্র কাঁপতে লাগে। সময়ের মতো বাদ করেছে বাদ। কেউতে থাকে বাচ্চারা যেমন পছন্দ লাগে নিজেরাই নিজেদের কামড় দেয়, এমনি আমি ভয়ঙ্কর রবি আমার এই হাত তারাকে আপনি কি করছেন? আমার লাভটাকে বলতো তাকে তুই বলতো আমার ঠিকারটাকে তোরা বসে দিলি। শুধু বস কি বলছেন বস? আপনার শিকারটাকে একেবারে আবাস করে দিয়েছে। আরে বল বলি না তোরা কেমন করে কি করেছিস? যদি আমার বদ্ধ বলো বল না রে বল। তবে বস আর একটু দেরি হলো জাল ফেলা লাগে ফেরত করে উড়ে ফুলের মাত্রা কি হতো সেটাকে আমি জানতে দেখি। এখন কি হচ্ছে তুই খেতাই আমাকে বলছি বস, মালটা তো নতুন বিয়ে করা বউটাকে নিয়ে ওই মুম্বাই যাওয়ার জন্য। কি বললি? নতুন বিয়ে করাবো? ভালো রে, খুব ভালো। আগে ওই নতুন বউটাকে একটু নিয়ে আয় তো। আমি নতুন বউ দেখি। বউটাকে তো আনিনি বস, আমরা তো শুধু ওই বোটটাকে। তোরা একই ওই রাস্তার মাঝে একা নতুন বউটাকে তোরা ফেলে তুলে ঠাড়া তোদের দয়া বলে তীর্থ নেই। আমরা তো আনতে চেয়েছিলাম কিন্তু ওই গুরু কিছু তো রাজি হলো না। তাছাড়া একটা রিপোর্টার এসে এমন কেচাল করবে। বউটাকে ধরে আনতে গেলে হয়তো আমরা এই পাবলিকের কাছে ধরে পড়ে যেতাম। তাছাড়া এই লড়াইটা যখন আমাদের হাতের মুঠোয় এসে গেছে তখন ঘড়িটাকে যে কোনো সময় আমরা নাগালের মধ্যে পেয়ে যাবো। দেখি থানায় নিয়ে যাওয়ার নাম করে আপনারা আমায় কোথায়? দেখি তুমি আমি তোর বড় অনেকদিন আমায় চিনতে ভাই, তাই আমায় চিনতে পারিনি ভাই। দাদা কতদিন পর আমাদের দেখা বলতো। আজ আমরা দুই ভাই একসাথে ভাত খাবো। তোমার ফোনে এখন কি ভাত খাওয়ার তোমার নাকি? আমরা দুই ভাই একসাথে এখানে ভাত খাবো। Stop it! তোমার কথাগুলো শুনে আমার বড্ড খেলা পাচ্ছে। কি হলো অফিসার? আপনি আমায় থানায় নিয়ে চলুন। এই মানুষ রূপী শয়তানটার কাছে থাকার চেয়ে থানার লকআপটা আমার কাছে অনেক বেশি নিরাপদ। আপনাকে আসছে মিষ্টি জড়িয়ে ধরেছে নির্মল বাবু, তাই তো থানা নয়। আপাতত এটাই আপনার বর্তমান ঠিকানা। প্লিজ অফিসার, এভাবে আপনারা আমার চরম সর্বনাশ করবেন না। আপনারা আমার আইনের হাতে তুলে দিন। তাতে একদিন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবার সুযোগ পাবো। কিন্তু এই মানুষ রূপী জানোয়ারটার কাছে রেখার রাখা থেকে আমি হয়তো আর বেঁচে থাকার সুযোগ পাবো না। আপনি বাঁচবেন কি মরবেন তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা তো শুধু এই বসের কথা মতো কাজ করেছি। বসের কথা মতো মানে মনেটা অতি সহজ করে বলছে শুনুন, আমাদের 14 পুরুষকেও কোনোদিন পুলিশ ছিল না, আর আজও নেই। নেই মানে? তখন যে আপনি বললেন আপনি নাকি লোকাল থানার ওসি, আরে উতা তো তোকে ফাঁদে ফেলতে আমি ওদেরকে কিছুক্ষণের জন্য নকল পুলিশ বানিয়েছিলাম। নকল পুলিশ?
হ্যাঁ নকল পুলিশ আপাতত এখন আমার পুলিশি ডিউটি শেষ, তাই আপাতত বংশীবদল মাস থেকে আমি হয়ে গেলাম বাচ্চু মস্তান। বাচ্চু মাস্টার, আর আমি হাবিলদার হরিহরণ হালদার থেকে হয়ে গেলাম এই বাচ্চু মস্তানের সাগরে বুলেট মস্তান। সে কি তোমরা তাহলে নকল পুলিশ? মিথ্যে অপরাধের গল্প সাজিয়ে ভাওতা দিয়ে কেন কেন তোমরা আমাকে ধরে এনেছো? বলো বলো, তোমরা বলো কেন এসব কথা তোমরা আমায় আগে জানাওনি? সকলে সকলে তুমি ভুল করেছো। তোমার ভুলের জালে জড়িয়ে এরা এরা যা অপরাধ করেছে তারই সাজা দিতে এখনই আমি থানায় চললো। আর আমি তোর ভাই ভাই এই দুটো বলার কথাগুলো তো মনে আছে ভাই? মনে নেই? মনে তো এই বাবাটা আমাদেরকে নিয়ে এই ছোটবেলায় কি একটা কোনো গান গাইতো। কি গান গাইতো? এটা মনে নেই? না, মনে নেই, মনে নেই। কি গান? আজকাল প্রতিজ্ঞাটার চিরদিন তোরা বাই বাই মিলে নিতে চান ভাই কথাটার তোরা হার চল প্রতিজ্ঞাটার চিরদিন তোরা বাই বাই মিলে নিতে চান ভাই কথাটার আমার মধ্যে একটা কম আমি আমি বিকলাঙ্গ, আমি খেতে খেতে মানে কাটবাদ করে খেতে পারবো না, তাই তাই তোমার পুরো সম্পত্তিটা তুমি আমার নামে লিখে দাও। বাচ্চা আমার কোনো কথায় শুনলো না, অর্ধেকটা ধারাই ভাই তার নামে লিখে দিল। তুমি তো আমার সেই সম্পত্তি তুলিটা চুরি করে নিয়ে পালিয়ে এসেছো। আরে এই এই সম্পত্তি আমি নিজের নামে করতে তো তোকে বানাবে তুলে নেবে। আমার দেহে প্রাণ থাকতে আমার নামে সম্পত্তি তোমাকে আমি কিছুতেই কেড়ে নিতে দেব না। আর সেজন্যই তো দেবো তোকে প্রথমে এই বিচার তো নেবে পাগল করে ওই হাওড়া হাবিলিতে আটকে রাখবো। পারবে না শয়তান। আমি জানি তুমি আমাকে হাজার কষ্ট দিলেও কখনো তুমি আমাকে প্রাণে মেরে ফেলতে পারবে না, কারণ আমি মরে গেলে তুমি আমার নামে সম্পত্তি কিছুতেই তুমি আত্মসাৎ করতে পারবে না। এটা একটু তক্ত করে কিন্তু তক্ত করি পারবে না তোমার আজ ওখানে যা আটকে পড়েছে এটা হলো যন্ত্রণার এবার তাহলে আমি আমার বেডের কলকব্দাগুলো একটু মাত্র পাতে মানে এর পাতে নতুন বউটা না থাকে এরও যেমন পূর্ণ হবে না আর ফেরি ওরা তদ্দবেথি ঘুরে ওর বউটা কোথায় আছে খুঁজে বার করে আনবে। আর ওর বউটা
বুঝে বুঝে যদি রাস্তায় কোনো আরেকটা মাল খুঁজে পায় সেটাও তুলে আনবে। বলবো আজ থেকে ডাক্তার হয়ে যাবে। তুমি ঠিক এইভাবে পারছি না আর নিজের বিশ্বাস সুপার আমি নিজেকে ধরে রাখতে পারছি না। কেন যে জানি না মনে হচ্ছে আমার শালুক উদয় করুন বিপদের জালে জড়িয়ে পড়েছে। নির্মাণ হতো মিথ্যে বিয়ের নামে প্রতারণা করে অন্য কোথাও না না এ হতে পারে না। নির্মাণের মতো একটা ভদ্র শিক্ষিত ছেলে সে কখনো এমন কাজ করতে পারে না। পারে দাদা, পারে। অতি ভক্তি যেমন চোরের লক্ষণ, তেমনি অতি ভদ্রতাই অসাধুর লক্ষণ দাদা। এবং এবং আজ আমার মনে হচ্ছে ওই নির্মলতার অতি ভদ্রতা ছিল তার খলচরিত্রের চাতুরতা। অজানতা বন্ধ কর ভাই। নির্মাল্যকে আমি যতদিন ওর চোখে মুখে যেন সরলতার আশ্বাসটুকু খুঁজে পেয়েছি। অবিশ্বাস খুব কষ্ট হচ্ছে ভাই। কষ্ট তো আমারও হচ্ছে দাদা। নির্মলতার সাথে বর্তির খুব বেশি দিন পরিচয় নয়, অল্প কিছুদিনের পরে মিলানো হয়। নির্মলতা বর্তিকে বিয়ের প্রস্তাব দিল, আর তুমিও নির্মলতা সম্বন্ধে কোনো কিছু খোঁজ খবর না নেই বর্তির সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেলে। রাজি না হওয়া আজ আমার কোনো উপায় ছিল না রে ভাই। আমি রাজি না হলে আমার শালীর যে অনেক বড্ড কষ্ট। তাছাড়া নির্মাল্যের আচার আচরণ ব্যবহারে আমি মুক্ত হয়ে ওদের বিয়ের ব্যাপারে আমি তো কোনো আপত্তি করতে পারলাম না। সেদিন যদি তুমি আপত্তি করতে তাহলে বর্তি হয়তো সাময়িক একটু দুঃখ পেত, কিন্তু এভাবে আমাদের থেকে হারিয়ে যেত না দাদা। কেন কেন রে ভাই শুধু শুধু হারিয়ে যাওয়ার কথা ভাবছি? কেন ভালো কি কিছু ভাবতে পারিস না? মনে কর না রে ভাই, দাদা আমার স্বামী খুব সুখে আছে, সুখে শান্তিতে স্বামীর সঙ্গে সংসার করছে। তাই যদি হয় তাহলে তোমার শালুকের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কেন? দেখভাল করে ফোন করার কথা ছিল, এই 5 দিনে সে একটিবারও ফোন করলো না। হয়তো সে সীমাহীন সুখের মাঝে আমাদের মতো দুঃখের মানুষগুলোকে সে ভুলে গেছে রে নিশি। করতে আমার স্বামী কোনো কিছু বলতে যেতে পারে না। আমি পিতৃ মাতৃহারান তোদের 3 ভাই বোনকে আমি যে কত মানুষ করেছিলাম নিজে উপোস থেকেও তোদের 3 জনের মুখে কত কষ্ট করে দুমুঠো খাওয়া তুলে দিয়েছিলাম, তাতে কি আমার শালুক ভুলতে পারে না? না সে কখনো ভুলে যেতে পারে না। দাদা আমার মন বলছি, আমার মনে হচ্ছে জানিস, নতুন সংসারে গোছাতে গিয়ে সে এতটাই আজ ব্যস্ত হয়ে পড়েছে আমাদের ফোন করাটা ভুলে গেছিল। দুজনের সংসার গোছাতে এত সময় লাগে দাদা যে আমাদের কাছে একটা চিঠি লেখার মতো সে সময় পেল না। তাহলে আমার মন বলছে বর্তির জীবনে একটা চরম সর্বনাশ ঘটেছে দাদা। হয়তো নির্মলদা ওই বর্তিকে মুম্বাই নিয়ে যাওয়ার বাহানায় কোনো এক নিষিদ্ধ পল্লীতে বিক্রি। এত ছোট মন দাদা, আর সেই ছোট্ট মনে আজ শুধু অমঙ্গলের কথা ভাবছিস ভাই? কেন কেন রে ভাই? ভালো কি কিছু ভাবতে পারিস না? দাদা নিজের মুখে আসার সাথে একটা সত্যি কথা বলতো দাদা, তোমার মন কি সত্যি কোনো ভালো কিছুতে সায় দিচ্ছে? এমন পরিস্থিতিতে তোমারও কি মনে হচ্ছে না যে বর্তির জীবনে একটা ভয়ঙ্কর বিপদ? না আমার ওইসব বড় কিচ্ছু মনে হচ্ছে না ভাই। আমার শুধু মন বলছে আমার সাথে খুব ভালো আছে। দাদা বল না রে ভাই, মিথ্যে করে হলেও আমার সুরে সুর মিলিয়ে বল না রে ভাই, আমার শালুক ভালো আছে, সে সুখে শান্তিতে সংসার করছে, সে অনেক ভালো আছে। বল না রে ভাই, বল না। তুমি একটু শান্ত হও, বাস্তবটাকে একটু বোঝার চেষ্টা করো। বর্তির কোনো কিছু খোঁজ খবর না পাওয়া পর্যন্ত ভালো কিরকম
জামিন হারিয়ে যাও দাদা আর কি না আমি বরং একাই এই ছবিটা দেখে বলবো, বাবু মশাইরা জানেন এটা হলো আমার সেই বোনের ছবি। এই বোনটাকে আপনারা দেখেছেন, বলুন না বাবু মশাইরা, বলুন না। দাদা আপনি আমার চেঁচিয়ে চেঁচিয়ে মেয়ে খুঁজছেন কেন বলুন তো? আপনি কি ঘটক? না মানে আমি বুঝে গেছি। মানে আমি হাত দেখলে রাম মানে কি হলো গিয়ে কি বলতে চান তা আমি বুঝে ফেলি। তা আপনার কি ওই মেয়েটাকেই দরকার? না ওই অন্য কোনো মেয়ে বলে অন্য মেয়ে? কি বলতে চান আপনি? কে কে আপনি? রেকবার আমাকে চিনতে পারছো না? আমি হলাম লাড্ডু ঘটক, ওই ঘটকালি আমার পেশা। যদিও ওই আজকাল ছেলেমেয়েরা ওই ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করে বিয়ের ঘটকালিটা করে দিচ্ছে, কিন্তু ওই সব হাইটেক বিয়ে বেশি দিন দেখে না। তাই ওই আপনাদের মতো তুলনায় এই ঘটকের উপর বেশি ভরসা। বললেন আপনার কেমন মেয়ে দরকার? কুচি না খ্যাতি না খড়ি থেকে বিশ্ব সুন্দরী সব শ্যাম্পুলাম আছে। দাঁড়ান আমি দেখাচ্ছি। বাজে বাজে কথা বলে যাচ্ছে। জানি এটা হলো আমার সেই পরের ছবি। এই কয়েকদিন এই বইটাতে আমি এই ছবি মেয়েটাকে খুঁজতে বেরিয়েছি। মানে হলো গিয়ে ওই রোগ নাম্বারের আমি ভেবেছিলাম আপনি হয়তো বিয়ে করার জন্যই মেয়ে এমন একটা বয়স্ক মানুষের সম্বন্ধে এমন ভাবলেন কি করে? ঘটকালি সম্বন্ধে দেখছি আপনার কোনো অভিজ্ঞতাই নেই। আমার ৩৩ বছরের ঘটকালি লাগে। আজকালকার এই যুবকদের চেয়ে ওই সব বুড়োরাই বিয়ের জন্য বেশি তোলপাড় করতে লেগেছে। ও তাই বুঝি? হ্যাঁ তার ছবিটা আমার একটু দেবেন? এই ছবি আপনি করবেন? বিয়ে মানে হলো গিয়ে এই অনেক জায়গায় তো আমার যাতায়াত আছে। কোথাও যদি আমি দেখে থাকি তাহলে আমি চিনতেই পারবো। তাই দেখুন ভাই, তাই দেখুন আমার বোনটার সঙ্গে যদি কোথাও ঘুরে থাকেন। গোপাল চেনা দেখছে। কোথায় দেখেছি তবে কিছু টাকা খরচ করতে হবে। ওই খোঁজাখুঁজির জন্য কিছু খরচ করতেই হবে। তা এখন আমার তো ওই ১০০০-৫০০ টাকা ছাড়ুন তো। আপনার বোন কোথায় আছে, কার সাথে ফেসেছে, সব একেবারে আপনাকে আমরা কোনো টাকা দেব না। জান এখানে তো ভেঙে যান, নিন, ছবিটা নিন। দেউনি আমার মন বলছে উনি মিথ্যে বলে ভাওতা দিয়ে টাকা দিতে চাইছেন। ওকে তুমি একদম বিশ্বাস কর না দাদা, একদম বিশ্বাস কর না, একদম মিথ্যে হোক আর থাপ্পাই হোক, কাউকে না কাউকে আমার বিশ্বাস করতে হবে রে ভাই।
শুনুন ভাই, বলুন। এই 1,000 টাকা দিলাম, আপনি আমার বোনটাকে এনে দিন। বাকি 4,000 টাকা আমি ঠিক সময়ে দিন, ঠিক সময়ে। দাদা এ তুমি কি করলে দাদা? অন্ধবিশ্বাসে একটা লোককে তুমি এতগুলো টাকা দিয়ে দিলে। মজাটা বলছো কেন শুনি আমি? আরে একটু জানাজানি হয়ে গেলেই তো। এ বাবা, কি বললেন আপনি? মানে বলছিলাম কি, তোমার একখানা ছবি হবে। আমার ছবি নিয়ে আপনি কি করবেন? আমার বোনের দেওয়ালে আমি টাঙিয়ে না, ওই শ্যাওলাপুরা দেওয়ালে আমার ছবি মানাবে না। আমার ছবি মানাতে হলে নতুন দেওয়াল চাই। আজ আমার মনে হয় পুরানো দেওয়ালে অনেক শ্যাওলা জমে গেছে। ওই অন্যের ঘটকালি করতে গিয়ে আমি নিজেই নিজের মুখে চুনকালি মেখে বলি, সে কালি মুছতেও পারছি না, আর সেই কালি ঢাকতে নতুন করে আমার ভালোবাসারও চুনকাম করতে পারছি না। তার মানে লজ্জার কথা কি বলবো মাইরি, ওই মোটা টাকা কমিশনের লোভে একটা হিড়িম্বারা ক্ষতির মতো মেয়ের ঘট কালি করেছিলাম। পাত্রপক্ষ যেদিন মেয়ে দেখতে এলো, সেদিন অন্য একটা মেয়েকে দেখিয়ে বিয়ের দিনক্ষণ পাকা করে ফেললাম। বিয়ের দিন পাত্র বিয়ে করতে এলো, কিন্তু হরি সেই বিয়ের মণ্ডপে কোনে রূপী হিড়িম্বাকে দেখে পাত্রের যা মুচ্ছা গেল, সারাদিন আর তার জ্ঞান ফিরে না। সে কি? তাহলে কোণের কি হলো? লে কপাল, কি আর হবে? সবাই মিলে, এই গ্রামের সবাই মিলে জোর জবস্ত করে সেই হিড়িম্বা রাক্ষসীর সাথে আমার বিয়ে দিয়ে দিল। সর্বনাশ! চুড়ি নেবেন বাহিনী, চুড়ি চুড়ি আছে, চুড়ি নেবেন, চুড়ি। লে কপাল, এখন বিয়ের সম্বন্ধটাই পাকা হলো না, এ খেলা চুরিওয়ালা চুরি পড়াতেই চলে এলো। চুড়ি নেবেন, চুড়ি চুরি? চুড়ি নেবে গো, চুড়ি চুড়ি নেবে গো, চুড়ি চুড়ি নেবে গো, চুড়ি। চুরি? আমার এই ছোট্ট চুড়ি, এতে যে চুড়ি আছে, দেখে রানীদের চোখে কত রকম চুড়ি আছে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে, চুড়ি নেবে গো, চুড়ি চুড়ি নেবে গো, চুড়ি চুড়ি নেবেন ভাই, চুড়ি রং বেরঙের হরেক কিসের চুড়ি আছে, কাচের চুড়ি, প্লাস্টিকের চুড়ি, চাই কি শুধু বললেন চুড়ি আছে, নিজে না বিবিজি। এই চুরিওয়ালা, আমার বউয়ের জন্য চারখানা ভালো দেখে চুরি দেখাতো। हाँ हाँ जरूर देवे, बोलिए बोलिए আপনার কোন চুড়ি চাইয়ে? এক কাচের চুড়ি, এক প্লাস্টিকের চুড়ি। এই যে চুরির সাইজ দেখছি, এতে আমার বউর হাতেই ঢুকবে না, আঙুলের মতো ভিতরেই ঢুকবে। আপনার বিবি কি ঔরত আছে না হিড়াম্মা রাক্ষসী আছে? আমার বউর নামে চাটা নাহিকা বলে দিচ্ছি, তাহলে তাহলে কিন্তু এখনই সালা আমার বউকে বলে সালা ফিরে মারা করছে, ইয়াই কি মায়া হে, সালাকে সালাকে আমি
पब्लिक जिसकी पसंद হবে वही लेবে और जिसकी হবে না वही लेবে না এই তো বাত ফুরিয়েই গেল হ্যাঁ बहन जी आप দুটো চুড়ি পরিয়ে लीजिए ना না না, চুরি চুরি পরার ইচ্ছে আমার নেই, তাছাড়া আমার কাছে কোনো পয়সাই নেই। तो की হয়েছে बहन जी আমি उधार से আপনাকে চুড়ি पहनবে इतना सुंदर हाथों में चूड़ी पहन ले बहुत बढ़िया लगবে दीजिए बहन जी आपका हाथ दीजिए ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো, ছেড়ে দাও। নাকি চোখ খোলার জন্য আমার এই ছদ্মবেশ এটা তো সেই মেয়েটারই ছবি মনে হচ্ছে কি হলো চুড়িওয়ালা, তুমি আমার এই হাতের ছবিটার দিকে এমন হা করে তাকিয়ে আছো কেন? ए मतलब ये तस्वीर किसका আছে बहन जी আমার দিদি কয়েকদিন আগে একজন ভদ্রলোক বিয়ে করে ওকে মুম্বাইতে নিয়ে গিয়েছিল, তারপর থেকে আমার দিদিকে আমি খুঁজে পাচ্ছি না, তাই তো এই ছবিটা নিয়ে আমি আমার দিদিকে খুঁজতে বেরিয়েছি। সে তো আমিও খুঁজছি রে ডালে তবে তার জায়গায় যখন আমি তোমাকে পেয়েছি তখন তোমাকে আমি স্বীকার কি হলো চুড়িওয়ালা, তুমি এইভাবে চুপচাপ দাঁড়িয়েছো কেন? তুমি কি আমার দিদিকে কোথাও দেখেছো? তুমি শুধু দেখেছি কি বহন জি আমি আপনার হাতে উসকো भी চুড়ি পরিয়েছি বলে, তুমি আমার দিদিকে চুরি পরিয়েছো? কোথায় আছে আমার দিদি বলতে পারো? কোথায় আছে? সে ভালো আছে তো? ভালো নেই ভালো নেই? भालो नहीं बहन जी उसका स्वामी हर रोज दारू पिए से उसको बहुत मारधर करे এই জন্যই বলছে দিদি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। ठीक বলেছেন बहन जी भाभी जी আমাকে অনেক করে বলিয়েছিল उसके रिश्तेदार के साथ मुलाकात करते लेकिन अल्लाह बहुत मेहरबान আছে बहन जी इसीलिए आज আপনার সাথে আমার মুলাকাত হইয়া গেল আমি যাবো এক্ষুনি, আমি সেই স্বার্থপর বেঈমান মানুষটার কাছে যাবো,